ঢাকা। আমি হচ্ছে ওখান থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। আর আজকে আমাদের ইংলিশ ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় অনেক কি আছে। অনেক আলোচ্য বিষয়ের ভিতর থেকে হচ্ছে আমরা খুব অল্প সিলেবাস ভাবে যেভাবে আমরা প্রস্তুতি নিতে যাচ্ছি, আমাদের মূল টার্গেট বা বিশেষায়িত হয়েছে কিন্তু প্রাথমিক জব আর শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে। সো এই দুটোকে প্রেক্ষাপট করে আমাদের মৌলিক সিলেবাসটা তৈরি করা হয়েছে। সেই মৌলিক সিলেবাস থেকেই কিন্তু আমাদের আলোচনা আজকে আগাবে। আমাদের মানে আমার ক্লাসে তো আমরা এই যে আমার নিচে লেখা আছে কিন্তু ইন মাই ক্লাস উইল ডিসকাস অ্যাবাউট দ্য টপিকস হুইচ আর বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য প্রাইমারি জব। অ্যাকচুয়ালি আজকের সিলেবাসটা কিন্তু সেভাবেই সাজানো হয়েছে, হুইচ আর বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য প্রাইমারি জব। সো আমরা খাতা কলম তো নিয়েছি নাকি সবাই? জি ভাই, খাতা কলম নিয়েছি। জি ভাই, থ্যাংক ইউ। খাতা কলম আছে? খাতা কলম যেহেতু আছে, খাতা কলম ব্যবহার করতে হবে। আর আমরা বেসিক টপিকস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখা যাচ্ছে দি বেসিক টপিকস করেন। আচ্ছা, হ্যাঁ নোরাজ কথা বলছেন মনে হয়। আচ্ছা, মোবাইলে যদি যারা দেখছেন তারা হচ্ছে একটু স্ক্রিনটা জুম করবেন। আপনারা স্ক্রিনে দুই আঙ্গুল দিয়ে টাচ করে আপনি জুম করবেন আর করে নেবেন বা ল্যান্ডস্কেপ করে নেবেন, তা হচ্ছে ফুললি দেখতে পাবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ভাইয়া বলবেন আজ থেকে, হ্যাঁ স্যার বলবেন না প্লিজ। ওকে ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রাইমারির চাকরি বা শিক্ষক নিবন্ধনের জন্য আমাদের সেই টপিকস গুলো, এই যে 20টা টপিকস আছে, এই 20টা টপিকস কিন্তু সো ইম্পর্টেন্টের তালিকায় রাখা যায় না, সবগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে না। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মৌলিক এখান থেকে 10টা থেকে 12 টপিকস করলে খুব ভালোভাবে কমন পাওয়া যায়। আমরা কথা শুনতে মিউট করবো প্লিজ, আনমিউট করে কথা বলবো প্লাস মিউট করবো, তাহলে কথাগুলো স্পষ্ট শোনা যাবে। এখান থেকে 20টা টপিক্সের ভিতরে 10 থেকে 12টা টপিক্স যদি আমরা খুব ভালো মতো করি তাহলে দেখা যাবে যে হচ্ছে আমাদের পুরো ইংলিশের সিলেবাসটা কভার হয়ে গেছে। এবং আপনি 20টা কোশ্চেন, প্রাইমারি সেকশন থেকে যে 20টা কোশ্চেন আছে সেখান থেকে দেখা যাচ্ছে আপনি প্রায় 90% প্রশ্নের আনসার পারবেন। আমি ইংলিশের স্টুডেন্ট বলে যে আমি 20টায় 20টা পারবো তা কিন্তু না, দু একটা প্রশ্ন সবসময় ছাড় যায়। গত দিনে কিন্তু সাবিনা ম্যাডাম কিন্তু বলেছে এই কথাটা, আমি শুনেছি, ক্লাসে ছিলাম। তিনি বলেছে আমি যদি বাংলা সেক্টর বা বাংলা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকি 20-এ 20 পাওয়া কষ্টকর আর কি। সো সেই ক্ষেত্রে আমাদের এই যে 20টা টপিকস আমরা লিখেছি এখান থেকে লাস্ট যে টপিকটা আছে 20 নম্বর, ওখান থেকে হচ্ছে ইংলিশ লিটারেচার, রেয়ার কোশ্চেন আছে, মানে একটা কি দুটো। সো আমাদের ইংলিশ লিটারেচারে যারা ইংলিশে পড়ি নাই, এখানে অনেকে বাংলায় আছি, ইংলিশে আছি বা যে কোনো বিভাগ থেকে পড়ি না কেন, 20 নম্বর টপিকসটা ইংলিশ লিটারেচার। এটা যারা ইংলিশ লিটারেচার পড়াশোনা করেছে তারা ছাড়া কিন্তু এখান থেকে ওই 1 মার্কের আশাটা করাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আপনি পড়ে হয়তো 1 মার্ক পেতে পারেন, কিন্তু 1 মার্কের জন্য যে কষ্ট করবেন সেটা অন্য কোনো পার্টি করলে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি ফ্রুটফুলি নম্বরগুলো পেলেন। কিন্তু লিটারেচারের তো বৃহৎ একটা পরিসর আছে। বাংলাতে যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আছে। ইংলিশ লিটারেচারে কিন্তু 8টা বিভাগ আছে। সো এই 3টা 8টা, বুঝতে পারছেন কতটা একটা, মানে আপনাকে স্ট্রাগল করে 1টা মার্ক নিতে হবে। সো এই 20 নম্বরের 1টা মার্ক নেওয়ার চেয়ে আপনি পার্টস অফ স্পিচ, আর্টিকেল, জেন্ডার, নাম্বার, সাফিক্স, প্রিফিক্স এগুলোতে সো সেক্ষেত্রে আমাদের হাউ টু গেট আ মানে মানে সেই মার্কটা ক্যারি করার জন্য আমাদের একটা ভালো একটা ওয়েতে আমাদের আগাতে হবে। সেই ওয়েটা হচ্ছে দ্য বেসিক টপিকস গুলোকে আমরা ভাগ করে নিতে হবে যে কোনগুলো আমরা মানে প্রাইম দিয়ে পড়বো। সুরজ স্যার কিন্তু বলেছিল যে হচ্ছে আপনাদের প্রতিদিন রুটিন করে পড়তে হবে, তার ভিতর রুটিনের 2টো সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকবে। আপনারা নোট করেছেন কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ক্লাসগুলোতে ইচ্ছা করে জয়েন করি যাতে তাদের মূল্যবান
সেক্টরে আপনি এখান থেকে যদি দুটো টপিকসকে কোনোভাবে বাদ দেন বা একটাকে অ্যাভয়েড করেন আরেকটাকে ধরে রাখেন যে আমি এটাতে 20-20 পাবো ওটাতে 10 পেলেও চলবে, না কখনোই না, এটাতে আপনার ফ্রুটফুল একটা জব এনে দিতে পারবে না। তো সেই জন্য আপনাকে অবশ্যই দুটোকেই আপনাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। সো বেসিক টপিকস এর প্রথম পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রথম পার্টটা কি? পার্টস অফ স্পিচ। আপনারা যদি কেউ একজন স্বাচ্ছন্দ্যে টপিকস গুলো পড়তেন। আলামিন হোসেন বাঁশবাড়িয়া ভাইয়া, কি শোনা যায়? আলামিন হোসেন বাঁশবাড়িয়া ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এবার আমি শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা আপনি মাঝে একটু নেটওয়ার্কের আপ ডাউন হচ্ছে তো। জি জি ভাইয়া। আচ্ছা আপনি স্ক্রিনের 10টা টপিকস, প্রথম 10টা টপিকস একটু পড়েন, স্ক্রিনে জুম করেন, দেখে একটু পড়েন প্লিজ। জি, আমি জুম করছি। পার্টস অফ স্পিচ, দ্য আর্টিকেলস, জেন্ডার, নাম্বার, suffix and prefix, idioms and phrase, clause, tense and corrections, prepositions, subject, verb, agreement. Number 10. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এখানে 1 থেকে যে 10 পর্যন্ত যে টপিকসটা আছে, আমাদের এখান থেকে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন আসে। 30 থেকে 40% কোশ্চেন এখান থেকে সিলেক্ট করা হয়। আর্টিকেল থেকে একটা দুটো আমাদের গত বছরের তুলনায় দেখেছি। সো জেন্ডার থেকে কোশ্চেন আসে, রেয়ার আসে না, এরকম দু একটা। নাম্বার থেকে আসে খুব অল্প, সাফিক্স প্রিফিক্স থেকে আসে হচ্ছে আসে বেশ দু একটা এরকম, কোনো সময় আসে না, জিরো। এজিএম ফ্রেজ থেকে আসে কোশ্চেন দুটো তিনটা, 30% অ্যাভব। ক্লজ ফ্রেজ থেকে বিসিএস এ কোশ্চেন আসে বেশ ভালো, অনেকগুলো কোশ্চেন ধরা যায়, যেহেতু ওখানে প্রায় 30-35 রেঞ্জ থাকে, তো বেশ আসে, ক্লজ থেকে প্রশ্ন আসে। টেন্স থেকে আর কারেকশন এখান থেকে ট্রান্সলেশন করা হয়, ট্রান্সলেশন থেকে কোশ্চেন আসে। প্রিপজিশন থেকে কোশ্চেন তো সবসময় কম বেশি হয় দু একটা। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটাও বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি সেক্টরে যদি আপনারা জিরো বেসিক ফর্ম দ্য ফান্ডামেন্টাল টপিকস অফ ইংলিশ যদি জানতে চান, সেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 11 থেকে যদি কেউ পড়তেন একটু কাইন্ডলি নিজের ইচ্ছে। Sentence and transformation, voice, change of degree, narrations, vocabulary, spelling, analogy, translation and proverb, sentence after meaning, English literature. থ্যাংক ইউ। নুরাজম ইসলাম মেবি। জি হ্যাঁ, নুরাজম হোসেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো হচ্ছে আমাদের 11 নম্বর টপিক হচ্ছে সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন খুব কম দেখা যায়। গত 10 বছরের প্রশ্ন দেখলে, বিশ্লেষণ করলে সেখান থেকে খুব কম প্রশ্ন আসছে সেন্টেন্স থেকে। আর ভয়েস থেকে প্রশ্ন আসে, বেশ কিছু প্রশ্ন দেখা যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন। আনমিউট করি আলামিন ভাইয়া। সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে, ভয়েস থেকে প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন এসছে। ডিগ্রি থেকে হচ্ছে প্রশ্ন সচরাচর খুব কম, একটা কি দুটো, 2 বছর পর পর 1 বছর পর পর এরকম। সো এটাকে আমরা মেইন টপিক ধরতে পারি না। ন্যারেশনস থেকে আসে প্রশ্ন, ভোকাবুলারি থেকে বেশ কিছু প্রশ্ন আসে, বেশি প্রশ্ন বলা যায় ভোকাবুলারি থেকে এবং স্পেলিং থেকে আসে, মানে 15 এবং 16 নম্বর টপিকস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। অ্যানালজি বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি সেক্টরে অ্যানালজি কম আসে, তবে আসে, একদম যে না আসে না তা না। ট্রান্সলেশন এন্ড প্রভার্ব মোস্ট ইম্পর্টেন্ট এর তালিকায় রাখা যায়। সেন্টেন্স আফটার মিনিং, এটা শুধুমাত্র জানার জন্য একটা টপিকস। আর লিটারেচার তো বললাম, আমরা শুধুমাত্র গ্রেড কিছু রাইটারের একটা ওয়ার্কশিট দিব আপনাদের, আর হচ্ছে যুগ বিভাজনের জন্য একটা লেকচার শিট দিব। এই দুটো লেকচার শিট পড়বেন, ইনশাআল্লাহ 1-2 মার্কের জন্য আপনারা যথেষ্ট সাফিসিয়েন্ট মানে কম্পিটেন্সি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য। সো এই হচ্ছে আমাদের বেসিক টপিকস। আশা করি আপনারা স্ক্রিনশট কিংবা লিখে নিয়েছেন। শুনতে পাচ্ছেন আমার কথা? একটু রেসপন্স করবেন, আনমিউট করে প্লিজ। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা জি ভাইয়া, স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা, এই টপিকস গুলোর ভিতরে আমরা যে টপিকস গুলো করবো প্রত্যেকটারই কিন্তু আপনাদের লেকচার শিট সরবরাহ করা হবে, সফট কপি কিংবা হার্ড কপি। হার্ড কপি যদি খুলে দেওয়া হয়, আপনারা যারা মেহেরপুরের ভিতরে আছেন তারা কিন্তু হার্ড কপি পাবেন, আর বাইরে যারা আছেন তারা হচ্ছে আপনার অবশ্যই সফট কপি প্রিন্ট করে দিতে হবে, তাছাড়া তো এখন উপায় নাই এই প্যান্ডামিক
টাইম, মানে কি বলবো, একটা করোনা মহামারীর সময় আমরা আছি। সো আমাদের প্রথম টপিকস আমরা পার্টস অফ স্পিচ থেকে ধরে নিচ্ছি। এখান থেকে আমাদের পার্টস অফ স্পিচ যদি প্রত্যেকটা টপিকসকে আমরা যদি বেছে নিই, তাহলে এক একটা টপিকের জন্য বেশ কিছু সময় লাগে শেষ করতে। আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন যে ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন? আমাদের ভিতরে এমন কি কেউ আছেন এখন এই মুহূর্তে যারা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। সুরাইয়া খানম। সুরাইয়া খানম মেহেরপুর গভর্নমেন্ট থেকে ইংলিশে অনার্স ফাইনাল ইয়ার। এবার কোন ভাইবা কোথা বাকি থেকে? আছে মেহেরপুর গভর্নমেন্ট থেকে। আচ্ছা আচ্ছা, আপনার আপুর নাম কি? আমি মনে হয় চিনি আপনার আপু। কি আমাদের শাহজাদি খানম। শাহজাদি জি। খানম, এক্স্যাক্টলি রাইট। তো হচ্ছে আপনি তাহলে তো বেশ অ্যাডভান্স থাকবেন অবশ্যই ইংলিশ লিটারেচারে বা ইংলিশ মানে বেসিক গুলোতে। ধারণা আছে ভাইয়া টুকটাক। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের বেসিক টপিকসটা যেহেতু নিয়েছি, আমাদের এখানে গুরুত্বপূর্ণ টপিকস গুলোর ভিতর থেকে আমরা শেষ করব। সাথে হচ্ছে আমরা যেগুলো লিখতে পারবো না, কাইন্ডলি আমাদের স্লাইড গুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং পরবর্তীতে আমরা নোট করব। আরেকটা কথা বলে রাখছি, আমাদের যখনই পড়বো ইংলিশ কিংবা ম্যাথ যেটাই পড়েন না কেন, আপনি 4টা খাতা তৈরি করবেন। কাইন্ডলি আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দীর্ঘ 5-7 বছরের জব স্টাডির একটা এক্সপেরিয়েন্স আমার এখনো খাতাগুলো আছে। আপনারা হচ্ছে 4টা খাতা তৈরি করবেন, বাংলার জন্য একটা, ম্যাথের জন্য একটা, ইংলিশের জন্য একটা এবং সাধারণ জ্ঞানের জন্য একটা। বাংলাতে আপনি শুধু বাংলার মানে ইম্পর্টেন্ট নোট গুলোই কালেক্ট করবেন বা ইম্পর্টেন্ট টপিকস গুলোই কালেক্ট করবেন। এবং ইংলিশেটাতে হচ্ছে আমি এই যে বেসিক টপিকস গুলো দিয়েছি, আমরা তো নেক্সট প্রত্যেকটা টপিকস বেজ আলোচনা হবে আমাদের। এই যে আপনাদের টপিকস পার্টস অফ স্পিচ শেষ হলে আর্টিকেল, জেন্ডার, সো প্রত্যেকটা টপিকস আজকে যে আলোচনাটুকু হবে আপনারা চেষ্টা করবেন মেন যে টপিকস গুলো, ফোকাস গুলো আপনারা লিখলেন আজকে পার্টস অফ স্পিচ, তার নিচে তার নোট গুলো কালেক্ট করলেন। আমি যে মেন টপিকস গুলো বা আপনাদের পড়ার বিষয়গুলো যতটুকু পড়তে বললাম লিখে ফেললেন, নোট করলেন। সো এইভাবে দেখবেন একসময় আপনার প্রাইমারি মানে জব প্রিপারেশনের জন্য আপনার একটা খাতাটাই তৈরি হয়ে যাবে একটা নোট হিসেবে। তখন পরীক্ষার আগে আপনি শুধু নোটটা দেখে যাবেন, আর কিছু লাগবে না। আর অবশ্যই আপনারা একটা যে কোনো জব বই ফলো করবেন, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই 100% শেষ করবেন। অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো একটা জবের বই পড়তে পারেন। আর মূলত হচ্ছে মূল বই পড়বেন, বাংলা সাহিত্যে যখন পড়বেন মূল বই পড়বেন, ইংলিশ যখন পড়বেন যেহেতু এখানে ইংলিশের লিটারেচার থেকে আসছে না, সেহেতু গ্রামাটিক্যাল ফান্ডামেন্টাল বেসিকের পিসি দাসের বইটা পড়তে পারেন। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনি অ্যাডভান্স পড়তে পারেন, যে কোনো একটা গ্রামাটিক্যাল বেসিক নিতে পারেন। তবে রেন অ্যান্ড মার্টিনের যদি ইংলিশ পছন্দ করেন, রেন অ্যান্ড মার্টিনের ইংলিশ গ্রামাটিক্যাল বইটা ভার্সনটা নিতে পারেন। পিসি দাসটা বাংলা ভারতীয় রাইটারের লেখা, তবে ওটাও উপকার হবে আশা করা যায়। আচ্ছা, আমরা এখন যেহেতু বেসিক টপিকস গুলো দেখেছি, আমরা নেক্সটে যাচ্ছি। স্লাইডে হচ্ছে আপনার গত বছরের কিছু প্রশ্ন দেখবো আমরা, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে। নেক্সট স্লাইড কি দেখা যায় সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার জব এক্সাম কোশ্চেন 2018। তো এখান থেকে আমরা কিছু কোশ্চেন দেখবো গত বছরে কোথা থেকে কেমন কোশ্চেন আসছে। সো প্রথম কোশ্চেনটা কথা বলবেন, এখানে রেসপন্স করার দরকার আছে। সবাই কাইন্ডলি যে পারেন প্লিজ রেসপন্স করবেন, আনমিউট করে কথা বলবেন, প্লাস কথা শেষ হলে মিউট করে রাখবেন। প্রথম কোশ্চেন, কারেক্ট স্পেলিং। 3টা অপশন দেওয়া আছে, 4টা ছিল। IVE ভাইয়া First. ফার্স্ট অপশন। হ্যাঁ, First আইভি। জি ভাইয়া প্রথমটা। কোনটা হচ্ছে তাহলে? ফার্স্ট এরটা, মিডল এরটা, প্রথমটা জি আইভি। আচ্ছা, 2 নম্বর অফেন্স স্ক্রিনশট। ক্রাইম অবশ্যই কিন্তু আগে স্ক্রিনশট দিয়ে নেবেন, স্লাইড গুলো আপনারা নোট করবেন এগুলো থেকেই। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রাইম, ক্রাইম এর সিনোনিম অফেন্স। কে বললেন নামটা প্লিজ? অফেন্স ভাইয়া লজি। অফেন্স স্যার সাবিনা বলছিলাম। সুরাইয়া বলছিলেন ভাইয়া। সাবিনা ম্যাডাম, হ্যাঁ আসসালামু স্যার, আলাইকুম। এদের ওয়ালাইকুম সালাম। স্ক্রিন দেওয়ার খুব বুদ্ধি দিয়ে না, তাহলে লিখবে না, লিখে কিন্তু বেশি মনে থাকবে।
না হচ্ছে আমি পরের দিন কিন্তু ভিডিও অন করে চাইবো যে হচ্ছে খাতার নোটটা একটু দেখাতে। আমি আগেই বলেছি 4টা খাতা আচ্ছা, করতে আচ্ছা। ইংলিশের জন্য আলাদা, এবং এইগুলোই কিন্তু তারা নোট ডাউন করবে, ঠিক আছে? আমি কিন্তু সেটা দেখবো। ভাইয়া আমরা আহ, নোট করবো। আচ্ছা, আমরা লজি ফার্স্টে মেবি অ্যান্সার করেছিল, ক্রাইম সিনোনিম হচ্ছে Offense. অফেন্স। অফেন্স থ্যাংক ইউ। আচ্ছা, 3 নম্বরে আসি। মিনিং অফ দ্য Of ওয়ার্ড very fat. অবেস very ভেরি ফ্যাট অবেজ মানে কি? ভেরি ফ্যাট মোটা, মানে বেশি মোটা বেশি মোটা। তাহলে প্রথমে আছে থিন। থিন মানে হচ্ছে চিকন। তিন মানে পাতলা। চিকন। চিকন। আচ্ছা, আমাদের যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কি করি, এই যে সিনোনিম চাচ্ছে, আমরা অফেন্স অ্যান্সারটা জানি, ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স। আমরা যখন জব বইগুলো পড়ি তখন আমরা শুধু অফেন্সটাই জানি, এই যে লাউডেবল, গ্রেসিয়াস, এটার মানেটা কিন্তু জানার চেষ্টাও করি না, বা ডিকশনারি খুলেও দেখি না। মহানুভব হ্যাঁ, এটা কিন্তু আমরা হচ্ছে চেষ্টা করব না, এটা পড়তে হবে। মানে সিনোনিমের যেটার সাথে অ্যান্সার হচ্ছে সেটা তো পড়বই, সাথে বাকি অপশনগুলোর অর্থটাও জেনে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের ভোকাবুলারি বলেও একটা টপিকস কিন্তু প্রাইমারি সেক্টরে, জব সেক্টরে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের বি কনসিয়াস থাকতে হবে, হ্যাঁ, কনসিয়াস থাকতে হবে যে হচ্ছে আমাদের আপনার ভোকাবুলারিকে এনরিচ করতে হবে আমাদের। সো অফেন্সের পরে লাউডেবল মানে কি? লাউডেবল anyone? মানে হচ্ছে উচ্চস্বর প্রশংসনীয়, প্রশংসনীয়, ওটা লাউড হবে, এটা লাউডেবল। ওইটা গ্রেসিয়াস মানে কি? গ্রেসিয়াস অর্থ মহানুভব মহানুভব। আচ্ছা, তারপরে হচ্ছে ছিল হচ্ছে অবেজ। অবেজ মানে হচ্ছে অবেস ভেরি ফ্যাট বেশি মোটা ভেরি ফ্যাট, বেশি মোটা। তাহলে প্রথম ছিল থিন। থিন মানে একজন পাতলা। বলেছিল থিন মানে পাতলা পাতলা। টেনুয়াস মানে টেনিয়াস মানে ওইটা পাতলা টেনুয়াস মানে পাতলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিকন ভালো। আচ্ছা, তাহলে 4 নম্বরে আসি আমরা। 4 নম্বর হচ্ছে পাস অ্যাওয়ে, Pass মানে away, হচ্ছে die, মারা যাওয়া। Die. মিন্স ডাই মারা যাওয়া। ডাই, যাওয়া। মারা যাওয়া। বাদ বাকি দুটো অ্যালাইভ আর ভিভিড। অ্যালাইভ অর্থ Vivid মানে বেঁচে থাকা প্রাণবন্ত। আর vivid Vivid মানে অর্থ প্রাণবন্ত। ভেরি প্রাণবন্ত। গুড। দেখছেন, আপনারা কিন্তু অনেক ভালো পারেন, অনেক ভালো পারেন। 5 নম্বর 5 নম্বর English English is is spoken across spoken. the world. লাস্ট কেন Spoken. ওয়াজ স্পোকেন ওটা কেন হবে না? passive হবে যদি স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এই কারণে ইজ স্পোকেন। যদি এটা অ্যাক্রোস্ট থাকতো সেই ক্ষেত্রে আমরা ওয়াজ স্পোকেন ব্যবহার করতাম। ওয়াও, এটা প্যাসিভ গ্রেট, ফর্মে ভেরি গুড। 6 নম্বর ডাটা ডাটাম। ডাটা ডাটাম ডেটাম, ডিএটিএম। ডেটা, ভেরি গুড, থ্যাংক ইউ। 7 নম্বর অফ দ্য Cheapest. দেখাতে যাচ্ছে না। প্রথমটা চিপেস্ট জুম করতে হবে, যারা মোবাইলে দেখছেন কাইন্ডলি একটু জুম করে। ভাইয়া আচ্ছা, চিপেস্ট ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট। ওয়ান অফ থাকলে আমরা কোন ডিগ্রি ধরে থাকি বলেন তো? ওয়ান অফ Cheapest থাকলে superlative ডিগ্রি সুপারলেটিভ। সুপারলেটিভ ধরে থাকে, রাইট। সুপারলেটিভ যদি হয়ে থাকে তাহলে সি চিপার, দি চিপেস্ট, চিপেস্ট। সরি চিপেস্ট বলবো না, দি চিপেস্ট সুপারলেটিভ ফর্ম কিন্তু, হ্যাঁ। তো আগে দি দেওয়া আছে, পরে চিপেস্টটা নিব। আচ্ছা, 8 নম্বর I know He him. is known He is to known to me. হি ইজ নোন টু মি। অন বাই মি। কেন? নোনের পরে টু। নন টু মি মনে মনে করে করে two. বাই হয় না, টু হয়। ননের Two সাথে হয়। টু হয় ভেরি গুড, ভেরি গুড। অপোজিট অফ ডিলেট ইনসার্ট, ইনসার্ট ইনসার্ট পুনরায় ঢোকানো প্রবিষ্টকরণ। 10 নম্বর ফেমিনিন ফর্ম অফ অথরিস অথরেস অথরেস অথরিস। আচ্ছা, তাহলে আমরা মাঝেরটা। একটু প্রশ্নটা একটু বিশ্লেষণ করি। প্রথমটা হচ্ছে স্পেলিং থেকে এসছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে এসছে, Synonym 3 নম্বর এসছে হচ্ছে মিনিং মিনিং, থেকে। 4 নম্বর এসছে ফ্রেজ ইডিয়াম থেকে এসছে, Phrase. 5 নম্বর হচ্ছে ভয়েড টেন্স থেকে এসছে, 6 নম্বর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল মানে Plural থেকে এসছে, নাম্বার থেকে এসছে, নাম্বার। নাম্বার। তারপর হচ্ছে 7 নম্বর এসছে হচ্ছে ডিগ্রি Degree থেকে, থেকে। 8 নম্বর হচ্ছে ভয়েস থেকে, তারপরে পাচ্ছি হচ্ছে অপোজিট ওয়ার্ড থেকে, আর Antonyms. 10 নম্বর হচ্ছে কি এসছে, জেন্ডার থেকে এসছে। জেন্ডার থেকে। হ্যাঁ, gender. এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে আমাদের মানে
সবচেয়ে বেশি কোশ্চেন তাহলে আমাদের কোথা থেকে আসছে? এখান থেকে আমরা একটু ব্যাকে আসলাম। 16 নম্বর Voice. স্পেলিং, 15 নম্বর ভোকাবুলারি, 12 নম্বর ভয়েস, ফ্রেজ ইডিয়াম থেকে আসছে, জেন্ডার থেকে আসছে, পার্টস অফ স্পিচ থেকে আসছে। সো আমরা তাহলে আমাদের টপিকসটা কি বিবেচনা করতে পারছি আমাদের কোনগুলো পড়লে আমরা আসলে কমন পেতে যাচ্ছি? জি ভাইয়া। তো আমাদের খুব অল্প পড়তে হবে, আমাদের পুরো বই পড়ে কোনো দরকার নাই। আমাদের একটা চাকরি পাওয়ার জন্য আসলে আমরা যে ভাবে আমরা প্রস্তুতি নেই আহামরি, মানে শুরু করে আজকে ডিকশনারি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে মুখস্থ করে ফেলবো, আদৌ কি এটা সম্ভব? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সো আমাদের টেকনিক্যালি পড়তে হবে। গাধা যদি পরিশ্রম যদি সফলতার চাবিকাঠি হতো তাহলে গাধা কিন্তু বনের রাজা হতো, শিক্ষক কিন্তু না। অফ করতে So- বলেন স্যার, শোনা যাচ্ছে না। সরি, একটু স্লো বললে কথাগুলো স্পষ্ট আসবে, তাই আর কি। থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা পরবর্তী কোশ্চেন গুলো একটু দেখে নিই। তারপরের গুলো মানে ওই যে আমরা কোশ্চেনটা দেখছিলাম তারপরে 10টা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান্টোনিম অফ ইনসিপিড ইনসিপিড এক্সাইটিং। কি হবে? এক্সাইটিং হবে, এক্সাইটিং সি নাম্বার হবে ভাইয়া। এক্সাইটিং। ইনসিপিড মানে কি? মানে এটা তো আমার জানা নাই ভাইয়া। এক্সাইটিং মানে কি? এক্সাইটিং মানে উত্তেজিত হওয়া, তাহলে এটা শান্ত হবে। ইনসিপিড মানে শান্ত। ভেরি গুড, ভেরি গুড। এইটাই, এই জিনিসটা মাথায় থাকতে হবে। থ্যাংক ইউ। টেস্টলেস মানে কি? মানে স্বাধীন। টেস্টলেস Test- স্বাধীন। যার কোনো টেস্ট নেই। জি। স্বাদ নেই। টেস্টলেস মানে হচ্ছে ব্ল্যাক, আর ব্ল্যাক মানে হচ্ছে যার কোনো টেস্ট নাই, সাদা কালো মানে নিরস যাকে বলা হয়। আচ্ছা 2 নম্বর He does not know how to swim. হাউ হি ডাজন্ট নো হাউ টু How to How to swim. ভেরি গুড। 3 নম্বর অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স, সব সময় নাউন হয়। মিডিলটা রাইট। এটা কোথা থেকে আসছে কোশ্চেনটা? এটা পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ থেকে আসছে। 4 নম্বর which sentence is One of correct? my friends One of is my a friends lawyer. is a lawyer. Singular. One of থাকলে Is a lawyer. Very good. One of থাকলে আমার বন্ধুদের ভিতর একজন টা হচ্ছে lawyer. রাইট। আচ্ছা এটা কোথা থেকে আসছে? টেন্স এন্ড কারেকশন। Correction. রাইট। 5 নম্বর Rajshahi is one of the largest sugar growing areas in Bangladesh. ভেরি গুড। এটা কোথা থেকে আসছে? ডিগ্রি থেকে। ডিগ্রি থেকে। Degree ছয়- থেকে আসছে। ডিগ্রি থেকে কিন্তু বেশ কয়টা কোশ্চেন পাইলাম, দুটো মেবি। জি। 6 নম্বর দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য ক্লাস। There is A little milk. কি ও সাম কেন হবে না? আনকাউন্টেবল নাউন আছে। Uncountable, a little. দেখছেন আপনারা কিন্তু অনেক ভালো পারেন। এটাকে একটু গুছায় নিতে হবে, একটা নোট এর রেডি করতে হবে, আপনারা কিন্তু অনেক ফ্রুটফুলি ভালো করবেন আশা রাখা যায়। 7 নম্বর which word is not plural? Phenomena. News. News গত সবসময় সিঙ্গুলার। News, আচ্ছা। news. phenomena এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ফিনোমেনা এটা হচ্ছে Phenomenon, প্লুরালে আছে। phenomena, এটা ফিনোমেনন plural হবে, হচ্ছে স্যার। সিঙ্গুলার। হ্যাঁ। সিঙ্গুলার। ডেটা ডেটাম তো আগেই আমরা করলাম, ডেটাম ওটা ডেটা। Plural. গ্রেট বাকি দুটো গ্রেট। আলামিন হোসেন বাঁশবাড়িয়া, থ্যাংক ইউ। এইটাই কথা হচ্ছে, আগের কোশ্চেন গুলো মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু রিভিউ হচ্ছে বুঝতে হবে, কিন্তু পরের কোশ্চেনটা কিন্তু আমরা আগে থেকে পাচ্ছি। এরকম কোশ্চেন প্রাইমারিতেই শুধুমাত্র রিপিট হয়। আপনি 10টা কোশ্চেন দেখে আসেন, পরের 10টায় তার 2-3টা রিপিট পেতে পারেন। জি ভাই। মাথায় রাখতে হবে এটাই। থ্যাংক ইউ আলামিন হোসেন। তারপর হচ্ছে আই হার্ডলি গো আউট আফটার টাস্ক। আমি After dusk. আমি সন্ধ্যার পর সন্ধ্যার পরে বাইরে কদাচিৎ যাই। বাইরে যাই। হার্ডলি জন্য কথা না আছে। হবে না, কারণ হার্ডলিটা হার্ডলি নেগেটিভ থাকলে কদাচিৎ। থ্যাংক হার্ডলি ইউ। জন্য কথা আছে। আচ্ছা কয়েকটা ওয়ার্ড বলে, যেমন হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে, তারপরে হচ্ছে আগে ছিল হচ্ছে শুধু লিটিল, ফেউ, এগুলো কিন্তু অলমোস্ট নেগেটিভ। জি। অলমোস্ট নেগেটিভ মানে হচ্ছে প্রায় নেগেটিভ বাট নেগেটিভ না কিন্তু, হ্যাঁ।
প্রায় নেগেটিভ। প্রায় নেগেটিভ মানে অলমোস্ট নেগেটিভ, কদাচিৎ হবে বাট একদম না, কদাচিৎ But বড় not বলা যায় pure. নট রাইট, থ্যাংক ইউ। এটাই 9 নম্বরে আসি, ডিসাইডাস। Deciduous lost the Lost the leaf annually. Syringas. কে বললো এটা? সুরাইয়া, Suraya Khan. থ্যাংক ইউ। লজি। আচ্ছা 10 নম্বরে হচ্ছে শি ওয়াজ ব্লেজড। With. Placed with ব্লেজড এর সাথে Yes, ma'am. প্রিপোজিশন উইথ আসে, ব্যক্তির উপরে with. Blessed with. আশীর্বাদ যেটাকে বলে। রাইট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের কোশ্চেন ব্যাখ্যা করলে আমাদের দাঁড়ায় হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম থেকে কোশ্চেন ভালো আসছে, 1 নম্বরে এসছে, গততে অনেকগুলো পাইলাম। 2 নম্বরে হচ্ছে কারেকশন এসছে, 3 নম্বর নাউন পার্টস অফ স্পিচ থেকে আসছে, 4 নম্বর হচ্ছে সেন্টেন্স কারেকশন আসছে টেন্স থেকে, 5 নম্বর হচ্ছে ডিগ্রি, দুটো পাইলাম একটা কোশ্চেনের ভিতরে। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে ওটাও কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, লিটিল, এগুলো কিন্তু হচ্ছে বিশেষত অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের মধ্যে পড়ে। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল, তার সিঙ্গুলার প্লুরাল থেকে পাচ্ছি কোশ্চেন, তারপর হচ্ছে কারেকশন থেকে পাচ্ছি আবার, তারপর হচ্ছে ওয়ার্ড থেকে পাচ্ছি, অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম থেকে পাচ্ছি, তারপর হচ্ছে প্রিপোজিশন থেকে পাচ্ছি। সো আমরা বুঝতে পারছি আমাদের কোনগুলো করতে হবে। আশা করি আমাদের নেক্সট ডে আমরা এইভাবেই প্ল্যান করে আগাবো। আমাদের আজাদ স্যার আছে, তিনি হচ্ছে মাস্টারপিস এ বিষয়ে, পরীক্ষার আগ অব্দি তিনিই বলে দেবেন কিভাবে কোশ্চেন হ্যান্ডেল করতে হয়। গতদিন অবশ্য সুরজ স্যারকে দেখলাম, তিনি হাউ টু অ্যান্সার অ্যান্ড হাউ টু ডু আ হোমওয়ার্ক ইন প্রিভিয়াস ডে অফ এক্সাম, এটা বোঝাচ্ছিলেন পরীক্ষার আগের রাত্রে কিভাবে প্রস্তুতি নেবেন। তো সবাই কিন্তু মাস্টারপিস, জানেন আমি কতটুকু পারি বা করাতে পারি। তবে গত 10 বছর ধরে কিন্তু আমি কোচিং এর সাথে যুক্ত, এবং স্লাইড বলেন, তারপরে কোচিং এর লেকচার শিট বলেন, এগুলো তৈরি করা এবং ক্লাসের মধ্য দিয়েই চলছে গত 10 বছর আমার। তো সেখান থেকে চেষ্টা করব আমার 100% দেওয়ার আপনাদের। তো সেইখান থেকে আসছি। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন ব্যাখ্যা আপাতত শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। আমাদের যে প্রথম টপিকসটা ছিল ওই টপিকসটা নিয়ে আলোচনা করব। আমরা এখন থেকে শুরু করছি আমাদের জিরো থেকে, একদম ফ্রন্ট অফ আ জিরো বেসিক। 1 নম্বর টপিকটা হচ্ছে কি ছিল আমাদের? 1 নম্বর টপিকটা ছিল Parts of speech. পার্টস অফ স্পিচ। আমাদের প্রথমত খুব সংক্ষিপ্ত আলোচনা করতে হবে এখানে, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, আমরা সকলে জানি কম বেশি। 2 নম্বর, হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে কত ধরনের পার্টস অফ স্পিচ আছে, হ্যাঁ এটাও আমরা জানি। 3 নম্বর হচ্ছে হোয়াট আর দে, আমরা সেটাও জানি। 4 নম্বর হচ্ছে গিভ সাম এক্সাম্পলস, এটাও আমরা পারবো দিতে। তো এখন কথা হচ্ছে আমি একজনকে স্বতঃস্ফূর্ত জিজ্ঞেস করছি, লজি আপনি বলবেন, ঠিক আছে? হোয়াট ইজ জি পার্টস ভাইয়া। অফ স্পিচ? স্যার যেটা আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, আবার ভিন্ন ভিন্ন কাজ করতে কিভাবে কোনটা ব্যবহার করতে হবে কোনটার পরে, এটা নির্দেশ করে, সেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছেন। এবার বলবেন আলামিন, আপনি বলবেন হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? পার্টস অফ স্পিচ 8 ধরনের। আচ্ছা, থ্যাংক ইউ। নুরাজম আপনি বলবেন, শুনতে পাচ্ছেন নুরাজম, আপনি আমার কথা শোনা যায়? জি হ্যাঁ বলেন। আচ্ছা বলেন, পার্টস অফ স্পিচ বিশেষত কত ধরনের, এবং তারা বলেছে, আলামিন ভাইয়া বলেছে যে হচ্ছে 8 ধরনের, আপনি 8 ধরনের নাম বলবেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা হচ্ছে এখন কিছু এক্সাম্পল যদি বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা, এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। নাউন। এটা নাও। থ্যাংক ইউ। মেহেরপুর, মেহেরপুরকে আমরা কি বলতে পারি? Noun. Open noun. নাও। নেম অফ প্লেস, আচ্ছা। স্থানের নাম। ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে নাউন পাচ্ছি, প্রোনাউন পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, অ্যাডভার্ব পাচ্ছি, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, তাই তো? এই কটা হচ্ছে পার্টস অফ স্পিচ। জি ভাই। আচ্ছা, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, রাইট? জি। আচ্ছা, এখানে এটা কি? আলামিন বলবেন প্লিজ।
আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, কিংবা আই হ্যাভ আ পেন, এখানে এটা কি? কেউ একটু বলবেন স্বতঃস্ফূর্ত হবে, যে কেউ বলতে ভাই পারে। আমি বলি এটা বলো। অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, আচ্ছা, এটা আর অ্যাডজেক্টিভ, আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এটা আর্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন। আর কেউ? লজি। হ্যাঁ, আর্টিকেল। আর্টিকেল বলে কোনো পার্টস অফ স্পিচের নাম তো কিন্তু ওই কিন্তু নুরাজন ভাই এটা অ্যাডজেক্টিভ বলেনি। হবে, কারণ নাউনের আগের স্থান অ্যাডজেক্টিভের। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। আমরা এখানেই থাকি আপাতত, নেক্সট স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো এটা আসলে কোন জায়গায় যাচ্ছে। হ্যাঁ, নেক্সট স্লাইড। জি, দেখা যাচ্ছে ভাই। জি ভাই। আচ্ছা, পার্টস অফ স্পিচ কি প্রথম কোশ্চেন ছিল। আমরা পড়তেছি প্রথমটা, আপনারা একটু মনোযোগ দিয়ে জুম করে দেখবেন, যদি মোবাইলে দেখতে থাকেন তাহলে একটু জুম করে দেখবেন। প্রথমটা, এভরি ওয়ার্ড ইজ আ পার্ট অফ স্পিচ। The term part of speech refer to the role a word plays in a sentence. প্রত্যেকটা ওয়ার্ডকেই কিন্তু পার্টস অফ স্পিচ বলে। তাহলে আগের সেন্টেন্সে আই হ্যাভ এ পেন, এটাও নিঃসন্দেহে একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, কিন্তু আমরা ওটাকে আর্টিকেল বলছি কেন, সেটাই আমাদের আলোচ্য বিষয় থাকবে। পরবর্তীগুলোতে জানা যাবে, আমরা জানতে পারবো। 2 নম্বরে হচ্ছে a category to which a word is assigned in accordance, একটা সোজা অনুসারে যখন সাজাই উইথ ইটস সিনথেটিক ফাংশন, এটা একটা শাব্দিক অনুসারে যখন সাজাই, সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। ইন ইংলিশ দ্য মেইন পার্টস অফ স্পিচ আর, আমরা ইংলিশে বিশেষ কিছু পার্টস অফ স্পিচ পাই, তার ভিতরে প্রথম তীর চিহ্ন দেওয়া আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। 2 নম্বর তীরে দেওয়া আছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, এন্ড লাস্টে আছে এন্ড ইন্টারজেকশন। কয়টা আছে এখানে? 9টা। তাহলে আমরা 9টা দেওয়া আছে এখানে। এখানে এখন তাহলে আমাদের মত কি চেঞ্জ হয়ে যাচ্ছে যে দেয়ার আর 9 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার? এক্স্যাক্টলি আমরা পড়ে আসছি। এখানে অ্যাড হয়েছে। না না, আসলে পার্টস অফ স্পিচ এটা কিন্তু 8 প্রকার। অ্যাডজেক্টিভ হিসেবে। হুম, সুরাইয়া কিছু বলছিলেন? জি ভাই, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, আর ডিটারমিনাল দি এগুলো বোঝায়, কিন্তু নাউনের আগে তো অ্যাডজেক্টিভেরই অবস্থান। থ্যাংক ইউ, অনেক ভালো তথ্য দিয়েছেন। আচ্ছা, এখন সুরাইয়া আপনি বলবেন অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য আছে কি আপনার জানা মতে? যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। না ভাই, সেমন কোনো সম্পর্ক নাই, দুইটাই হচ্ছে নাউনের আগে ব্যবহার হয়। দুই নাউনের আগে বসে। জি। হি ইজ গুড, হি ইজ গুড মানে হচ্ছে সে ভালো। এইখানে গুডটা কি? ইজ গুড। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এখানে আমি গুড বয় বললাম না, তাহলে গুডটা কি অ্যাডজেক্টিভ হলো না? জি। আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। এনিওয়ান, কেউ যদি বলতে চান বলতে পারেন, যদি সৎসাহসী বলতে পারেন, আর না পারলে আমি ব্যাখ্যা করব পরবর্তীতে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে গেছি। তার আগে হচ্ছে আমি জাস্ট একটু বলছি, আপনারা যদি খাতা কলম থাকে অবশ্যই কথাগুলো, কিছু কিছু কথা আছে যেগুলো নোট ডাউন করবেন আপনার কাছে যেটা নতুন লাগবে। আর আপনি অবশ্যই ওই যে ইংলিশ খাতা তৈরি করবেন, ওইখানে অবশ্যই অবশ্যই আপনি হচ্ছে মানে কথাগুলো নোট ডাউন করবেন। কারণ হচ্ছে আমরা কিন্তু একদম জিরো থেকে শুরু করেছি মাত্র। ইংলিশের প্রত্যেকটা টপিকস আলাদা যাবে এবং প্রত্যেকটা লেকচার শিট, মেন কথা না, আপনি লেকচার শিট নিজে তৈরি করেন, সেটাই সবচেয়ে ফ্রুটফুলি আপনাকে এফোর্ট দিবে। আচ্ছা, তো আমাদের প্রথম কথা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার নিয়ে একটা কনফিউশন ছিল। আমরা এই স্লাইডের নিচে একদম লাস্টে দেখেন দেওয়া আছে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। এই ছোট্ট আলোচনাটাকে আমরা শেষ করে নিই। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাডজেক্টিভে লেখা আছে ডিসক্রাইব আ নাউন। একটা নাউনকে কি করে? মডিফাই। ডেসক্রাইব করে, ডেসক্রাইব করে।
আচ্ছা, তাহলে হচ্ছে আর ডিটারমিনার হচ্ছে লিমিটস অর ডিটারমাইন্স আ নাউন। কি করে? লিমিটস আর ডিটারমাইন্স আ নাউন একটা নাউনকে সংখ্যাত্মক ধারণায় প্রকাশ করে। কি করে? সংখ্যাত্মক ধারণা প্রকাশ করে। সংখ্যার ধারণায় প্রকাশ করে। যেমন এ গুড বয়, এখানে এটা কয়টা ভালো ছিল, এখানে সে একজন। একজন, সো তাকে নির্দিষ্ট করে দিল এখানে, ঠিক আছে? টু গুড বয়েজ, এখানে টুটাও কিন্তু ডিটারমিনার। সো এই পার্থক্যটা আছে, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে আর একটা হচ্ছে ওয়ার্ড দিয়ে প্রকাশ করে। এই দুটো মৌলিক পার্থক্য। বুঝতে পারা যায়? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন শুরু থেকে শুরু করছি, নাউন থেকে আলোচনা শুরু আসবে আমাদের। ক্লাস হচ্ছে যেহেতু আজানের পর মানে এশার নামাজের পর শুরু করে, তাহলে হচ্ছে আমার কিন্তু বেশ কিছু আলোচনা এখনো বাদ থাকতে পারে। আমরা যেখান থেকে শেষ করব নেক্সট ক্লাস কিন্তু সেখান থেকেই শুরু করব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কতটুকুতে শেষ করছি আমরা। আচ্ছা, সামারি অফ 9 পার্টস অফ স্পিচ, 9 ধরনের পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে। নাউন, নাউনটা আমরা জানি কি বলে। নাউন হচ্ছে কোনো কিছু বা বস্তুর নাম বা কোনো ব্যক্তির নাম, কোনো শহরের নাম, যে কোনো একটা নাম হলে সেটাকে কি বলি আমরা? নাউন বলি। নাউন বলি। আসলে আমরা কত ধরনের নাউন পাই? 5 ধরনের। নাউন হচ্ছে আমরা পাই হচ্ছে প্রায় 5 ধরনের। থ্যাংক ইউ। নাউন 5 হচ্ছে ধরনের তাহলে আমরা ভাইয়া। 5 ধরনের নাউন পাই। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তো এখানে যে নাউন গুলো আছে আমরা একটু নামগুলো দেখে নিই। প্রথমে দেওয়া হচ্ছে পেন, তারপর হচ্ছে ডগ, তারপর হচ্ছে ওয়াটার। ওয়াটার কি ধরনের নাউন? আলামিন ভাইয়া যদি বলতেন। কাউন্টেবল নাউন। ওয়াটার ওয়াটার হচ্ছে কাউন্টেবল নাউন। থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা নাউনকে আমরা কিন্তু প্রথমত দুটো ভাগে ভাগ করতে পারি। আপনি একদম আদি যুগে চলে গেছেন, থ্যাংক ইউ। কাউন্টেবল এবং আনকাউন্টেবল। ওয়াটারকে আসলে কাউন্টেবল করা যায় না, আনকাউন্টেবল। তো তার ভিতরে হচ্ছে ওটা কিন্তু H2O, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন, সেটা কিন্তু পদার্থ না, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। ভাইয়া আচ্ছা, তারপরে দেওয়া আছে হচ্ছে ম্যানহুড, তারপর হচ্ছে লন্ডন, তারপর হচ্ছে গ্যাং, বিউটি, টিচার, জাস্টিস, জন। দিস ইজ মাই ডগ। ডগ একটা নাউন। উই লিভ ইন লন্ডন, লন্ডন একটা শহরের নাম। সো প্রোনাউন হচ্ছে, আমরা জাস্ট একটু রিড আউট করে যাই, আপনারা একটু মনোযোগ দিয়ে স্লাইড গুলো দেখবেন মাত্র। প্রোনাউন, প্রোনাউন কি করে? রিপ্লেসেস আ নাউন, একটা নাউনকে কি করে? অপসারণ করে এবং তার জায়গাতে বসে। একই আমরা জানি নাউনের পরিবর্তে নাউনের পরিবর্তে বসে। একটা সেন্টেন্সের ভিতর যদি আমরা রহিম ভাত খায়, রহিম স্কুলে যায়, রহিম পড়াশোনা করে, বারবার রহিম ইউজ করার ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি। রহিম যেহেতু মেল সেহেতু হি, আর যদি মেয়ে হয় তাহলে আমরা কি ব্যবহার করি? সে। সি। এটাই হচ্ছে প্রোনাউন। ভার্ব, ভার্বের বিষয়ে আমাদের অনেক কিছু জানার আছে। আসলে ইংলিশ গ্রামাটিক্যালের অধিকাংশ জিনিসে আমরা মিস্টেক করি ভার্ব কারেকশনে। অ্যাকশন অর স্টেট, কোনো কিছু কাজ করাকে কিন্তু ভার্ব বলা হয়, রাইট? জি। আচ্ছা, ভার্ব হচ্ছে টু বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু আছে, লাইক, ওয়ার্ক, রেজড, সেইং, ক্যান, মাস্ট। এই যেমন ক্যারিয়ার ল্যাব ইজ আ কোচিং সেন্টার। একটা কোচিং সেন্টার না ক্যারিয়ার ল্যাব আপাতত ভার্চুয়াল। জি ভাইয়া। আচ্ছা, তারপর আই লাইক দিস কোচিং, আমি এই কোচিংটাকে পছন্দ করি, লাইক। হুম। তো ভার্ব কত প্রকার কেউ কি বলতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে, যে কেউ? ভার্বকে মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আচ্ছা, ভার্ব হচ্ছে আমরা হচ্ছে বিশেষত বাংলায় যদি বলি তাহলে সক্রিয়, আর একটা হচ্ছে ভাইয়া ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সেটা হবে কি? জি 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 রাইট। একটা হচ্ছে আমরা যদি প্রথমত যদি আসি, একটা ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ইনফাইনাইট বা নন ফাইনাইট, রাইট। সো আমরা
ভার্বের ডেফিনেশন যখন শুরু করব তখন আবার কিন্তু আমাদের মৌলিকভাবে যেটা জানতে হবে ফাইনাইট ভার্ব গুলো আমাদের জানতে হবে। ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। ফাইনাইট ভার্বকে আমরা দুটো তো বেস ভার্ব যেটাকে আমরা মূল ভার্ব বলে থাকি, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওই বেস ভার্বটা হচ্ছে দুই প্রকার, আপনি যেটা বলছেন সুরাইয়া, ওই বেস ভার্বটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ভার্ব নিয়ে আমাদের একটা ক্লাস অবশ্যই থাকবে, তো দুশ্চিন্তার কিছু নাই। ভার্ব থেকে কোশ্চেন আসে, ভার্ব যখন শক্ত থাকবে দেখবেন আপনার মেরুদণ্ড কিন্তু বেশ স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, তারপরে টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার কিন্তু আমরা আগেই করেছি নাকি? জি ভাইয়া। আচ্ছা, আমরা তার পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখা যায় এটা সামারি অফ 9 পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে ডেসক্রাইব আ ভার্ব। অ্যাডভার্ব বিশেষত ভার্বকে ভার্বকে, মডিফাই করে সেটাই অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব কুইকলি, সাইলেন্টলি, ওয়েল, ব্যাডলি, ভেরি রিয়েলি, when he is very hungry, এখানে ভেরিটা অ্যাডভার্ব। he eats really quickly, সে খুব তাড়াতাড়ি খায়, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বের সংজ্ঞাটা বাংলায় যদি কেউ, আমাদের জানার অনেক ভুল থাকতে পারে, তো জানার শেষ নাই। অ্যাডভার্ব সম্পর্কে যদি সংজ্ঞাটা কেউ যদি একটু কাইন্ডলি বলতেন বাংলায়। নাউন বা প্রোনাউন বিশেষ্য বা বিশেষণ বাদে বাকিগুলোকে যদি মডিফাই করে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটা হচ্ছে পিসি দাসের একটা সংজ্ঞাতে আমি দেখেছিলাম, ওখানে এইভাবে লেখা আছে, ভালো করে শুনবেন। দ্য ওয়ার্ড এক্স্যাক্টলি মডিফাই এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। হ্যাঁ, মানে শুধুমাত্র সেই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা নাউন প্রোনাউন ব্যতিরেকে সমস্ত ওয়ার্ডকে মডিফাই করে, সেটাকেই বলে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকে নিজেও কিন্তু মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজেও কিন্তু মডিফাই করে। আর অ্যাডভার্বকে যখন আপনারা ইন্টারমিডিয়েট পড়েছেন তখন মনে হয় মডিফায়ার পড়েছেন। জি, আচ্ছা, মডিফায়ার অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফায়ার বলে এবং অ্যাডভার্বকে মডিফায়ার বলে, মাথায় রেখেন কথাটা। অ্যাডজেক্টিভ ইজ আ কোয়ালিফায়ার and adverb is a modifier. অ্যাডজেক্টিভকে কোয়ালিফায়ার কেন বলা হয়? কারণ অ্যাডজেক্টিভ শুধুমাত্র দুটো ওয়ার্ডকে মডিফাই করে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে নাউন বা প্রোনাউন। প্রোনাউন, এই জন্য এটাকে কোয়ালিফায়ার বলা হয়। আর অ্যাডভার্ব যেহেতু Quality- মাল্টিপ্লাই সবকে মডিফাই করে, এই জন্য সেটাকে বলা হয় মডিফায়ার, বলা হয় এটাকেই। আমার অনেক কথাই কিন্তু নোট ডাউন করার মতো, আপনারা কি নোট করছেন, লিখছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসি প্রিপজিশনে। প্রিপজিশন, আচ্ছা আরেকটা কথা নোট ডাউন করতে হবে আমাদের, ওই যে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্যের কথা বলেছিলাম, ওইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, মনে পড়ছে এখনই, আপনারা একটু লিখে দেবেন, স্টার চিহ্ন দিয়ে লিখে দেবেন, ঠিক আছে? ওখানে লিখবেন হচ্ছে সমস্ত ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। হ্যাঁ, ওই জায়গাতে লিখে দেবেন। সরি টু ব্যাক আপ, আমরা ফিরে যাচ্ছি একটু। ওখানে লিখবেন সমস্ত ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু সমস্ত অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলতে পারি না। সমস্ত ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু সমস্ত ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ বললেও সমস্ত অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার বলতে পারি না। জি ভাইয়া, ঠিক আছে, লিখে নিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো ওখানে আরেকটু আলোচনা ছিল, তো সেটা আমরা পরবর্তী যখন ডিটেলস করব তখন কিন্তু চলে আসবে। তার মানে অ্যাডজেক্টিভ ডিটারমিনার সমান সমান অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ সমান সমান ডিটারমিনার বলতে পারি না, ঠিক আছে? কারণ অ্যাডজেক্টিভের সমস্ত পার্ট গুলো কিন্তু ডিটারমিনারের সাথে যায় না, কিন্তু সমস্ত ডিটারমিনারকে আমরা কি বলতে পারি? বলতে পারি। অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। সো তারপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে লিঙ্কস আ নাউন টু অ্যানাদার ওয়ার্ড, একটা নাউনের সাথে আরেকটা ওয়ার্ডের সাথে সম্পর্কিত করাই। যেমন আমরা অনেক শর্ট প্রিপজিশনের কথা জানি, টু, অ্যাট, আফটার, অন, অফ, ফ্রম, অ্যামং,
We went to school on Monday. With থ্যাংক ইউ, অনেকগুলো আছে এভাবে। তো কনজাংশন যদি বলি তাহলে হচ্ছে জয়েন্টস ক্লজ, জয়েন্টস ক্লজেস অর সেন্টেন্স অর ওয়ার্ড। কনজাংশন কি যুক্ত করে? বিশেষত ক্লজ কে যুক্ত করে, আবার দুটো বাক্যকে যুক্ত করে। দুইটা দুটো সেন্টেন্স বাক্যকে যুক্ত করে। আচ্ছা, ক্লজ কি? এখানে আমরা লিখেছি জয়েন্টস যোগ করে ক্লজেস এন্ড সেন্টেন্সেস। ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ, সংযোগকারী। সো হচ্ছে আমরা যদি ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? ক্লজে সক্রিয় ক্রিয়া থাকে না, আর সেন্টেন্সে ক্রিয়াটা সক্রিয় থাকে। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, ফাইনাইট ভার্ব আর আর ক্লজে ফাইনাইট ভার্ব অ্যাবসেন্স থাকে। ভাই আচ্ছা। আপনি একটু বুঝাই বলেন, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বলছি, মনোযোগ দিয়ে শুনুন কাইন্ডলি। ক্লজেস এবং সেন্টেন্স দুটো কিন্তু একই জিনিস। দেয়ার ইজ নো ডিসিমিলার, মানে আসলে এখানে দেয়ার ইজ নো সিমিলারিটি, কোনো মানে ডিসিমিলারিটি নাই, সবগুলো সিমিলার। ক্লজ এবং সেন্টেন্স বোথ আর সেম থিংস, দুটোই একই জিনিস, কিন্তু ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য আছে। এখানে অর দেওয়া আছে দেখেন মাঝে, আপনার এটা দেখে একটু আলোচনার মাথায় আসা উচিত আমার মনে হয়। ক্লজেস অর সেন্টেন্স, অথবা সেন্টেন্স, যেমন রহিম অথবা করিম, দুটো কিন্তু সমান। এখানে আমি জাস্ট এটার একটা মানে কথায় যদি বলি, ক্লজেস এন্ড সেন্টেন্স দুটো কিন্তু একই জিনিস, হ্যাঁ, কিন্তু ওয়ার্ডস কিন্তু এক না, কিন্তু পরে লাস্টে আবার মাথায় নিয়ে নেন এটা। সো আমরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে যদি পার্থক্য ধরি, তাহলে ক্লজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজে হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না। এটা একটু নোট করবেন। ক্লজেস এবং ফ্রেজ, ফ্রেজ বানানো হচ্ছে PHRAC, ফ্রেজ। ক্লজ সমান সমান সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, আর ফ্রেজ সমান সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে না। লেখা হয়েছে? জি। আচ্ছা, তো ভাইয়া, একটু আমি একটু বলি বলবেন। ভাইয়া, সরি, আমি একটু বলি ভাইয়া, বিষয়টা ঠিক ঠিক আপনি একটু দেখেন। শিওর শিওর। ক্লোজ আর ফ্রেজের যেটা পার্থক্য, ফ্রেজে হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা থাকবে, আর হচ্ছে ক্লোজে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বটা থাকবে না। আচ্ছা, আমি আরেকবার বলছি, আপনি মিলাই নেন, ঠিক আছে? ঠিক আছে। ক্লজ সমান সমান সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটাই ওর ডেফিনেশন। ফ্রেজ সমান সমান সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে? লজিক? জি জি ভাইয়া, এবার আচ্ছা। আচ্ছা, তাহলে ক্লজ এবং সেন্টেন্স দুটো কিন্তু একই জিনিস। আলামিন ভাই, বোঝা গিয়েছে? জি ভাইয়া, জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ইন্টারজেকশনে আসছি আর কি। ইন্টারজেকশন হচ্ছে শর্ট এক্সক্লামেশন, মানে ছোট্ট একটা অনুভূতি, আবেগ। ও মাই গড, এটা যদি আমরা বলি নিঃসন্দেহে আনন্দের কিছু বের হবে না মুখ দিয়ে। তারপরের শব্দটা, হ্যাঁ, ওরা এলাস। আই এম এন্ড দেম। তারপর বললাম আই হাই, এটা যদি বলি তারপরের শব্দটা নিঃসন্দেহে সুখের হবে না, দুঃখেরই হবে। তারপর যদি বলি হুরে, ইয়াহু, এটা আনন্দ, আমার আনন্দ বোঝায়। আনন্দ প্রকাশ করে। আনন্দের কিছু হবে, রাইট? বহিঃপ্রকাশ। সো এই শব্দগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন বলবো, ইন্টারজেকশন। ঠিক আছে? মানে হচ্ছে এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড হুইচ এক্সক্লাইম দ্য পারসন ইন আ শর্ট এক্সপ্রেশন অফ আ ম্যান। একটা মানুষের খুব শর্ট এক্সপ্রেশন একটা ওয়ার্ডের মাধ্যমে যখন প্রকাশ পায়, তখন সেই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, আমাদের পার্টস অফ স্পিচের আলোচনা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম এখন পার্টস অফ স্পিচের। আমাদের নেক্সট আলোচনাটা থাকবে হচ্ছে এর এলাবোরেট আলোচনা থাকবে, এবং এখান থেকে যে কোশ্চেন গুলো প্রাইমারিতে এবং শিক্ষক নিবন্ধনে আসে সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করব এবং জানবো কোথা থেকে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? আমাদের নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখা যায় নেক্সট স্লাইড? জি। আচ্ছা, এখানে কি লেখা আছে? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। এখানে 8টা সেন্টেন্স আছে।
আচ্ছা, এক একজন একটা করে বলবেন। ভাইয়া রানা হচ্ছে নাউন আর হিজ হচ্ছে প্রোনাউন। যে হচ্ছে হিজটা অ্যাডজেক্টিভ। প্রোনাউন প্রোনাউন এটা কে বললো? এটা কে বললো? সুরায়া বললো না? লজি বললো জি। লজি। আচ্ছা, ফার্স্ট এটা ছিল Yes, রানা হচ্ছে নাউন, হিজটা হচ্ছে প্রোনাউন। প্রথম এটা Pronoun. হবে না, এটা হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। জি ভাইয়া, এটা স্টাডি নাউন কেন আছে ভাইয়া তার আগে। আচ্ছা, লজি আমি ব্যাখ্যাতে যাব, আপনি শুধু পরেরটা বলতে পারেন আর তারপরটা বলেন। ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। পাবলিশড number? ভার্ব। পাবলিশড ভার্ব। হ্যাঁ থ্যাংক ইউ আলামিন। পাবলিশড হচ্ছে ভার্ব। pronoun. 4 নম্বর তার নাম্বার সি সি প্রোনাউন। প্রোনাউন আর ডিজাস্ট্রেশন এটা হচ্ছে নাউন। নাউন। নাও। 5 নম্বর PION হচ্ছে আছে, শোন আছে। 5 নম্বর। নেক্সট এটা প্রিপজিশন। প্রিপজিশন। ভেরি গুড। 6 নম্বর এটা হচ্ছে প্রিপজিশন। কনজাংশন অলদো। অলদো প্রিপজিশন। অলদো প্রিপজিশন কে বললো? প্রিপজিশন কে বললো? ভাইয়া Sure. সুরায়া খানম। সূরা খানম। আলম ভাই আপনি কি বললেন? অলদো হচ্ছে কনজাংশন। এখানে কনজাংশন। দুটো সেন্টেন্স কে যুক্ত করছে। 6 নম্বর হচ্ছে আসলে অলদো হচ্ছে কনজাংশন হবে। ওই যে কমা প্রমিসিং এর পরে মোড রিচার্জ মাস্ট বি কন্ডাক্টেড। আচ্ছা, অলদো হচ্ছে অ্যাকচুয়ালি কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? এটা কনজাংশন। 7 নম্বর অ্যাডভার্ব। অ্যাডভার্ব। 8 নম্বর ইন্টারজেকশন। 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 আচ্ছা, নুরাজম ভাই আছেন? জি হ্যাঁ বলেন। আপনি কি এই পেজটা ক্লিয়ার? প্র্যাকটিস ক্লিয়ার মোটামুটি কিছু তো? জি হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, নামাজের তো সময় হচ্ছে, তো ক্লাসটা আর কতটুকু কন্টিনিউ করবেন? ক্লাসটা বললাম যতটুকু শেষ হবে আর মাত্র 5-7 মতো কন্টিনিউ করব, তারপর আমিও নামাজে যাব। জি ভাই। আচ্ছা, এই পেজটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। মানে হচ্ছে আপনাদের নুরাজম ভাইয়া শুনেন, এটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন, প্লাস হচ্ছে বাসায় এইখানে 8-9 প্রকার পার্টস অফ স্পিচ আছে, মোটামুটি এইরকমই আপনারা একটু খাতায় করবেন, এটা নোট করবেন, ঠিক আছে? আমি একটু বলে দিচ্ছি, তারপরে আপনারা বাসায় এইগুলো দেখবেন, আমি কিছু প্র্যাকটিস দিব, সেগুলো আপনারা ইনস্ট্যান্ট করবেন, তখনই করবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা করবেন। আমি এরকমই কিছু এক্সাম্পল ওই দিন আপনাদের শো করব, আপনারা ইনস্ট্যান্ট অ্যান্সার করবেন। বুঝতে পারছেন নুরাজম ভাইয়া? জি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু ব্যাক অ্যান্সার গুলো বলে দিচ্ছি। হ্যাঁ, রানা হচ্ছে নাউন, হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসেছে। তারপরে হচ্ছে জন, সরি 2 নম্বর হচ্ছে ডিফারেন্ট। নাউন এবং ডিটারমিনারের মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ বসে। নোট করেন প্লিজ, একটা নোট লিখে নেন ছোট্ট করে। ডিটারমিনার এবং নাউনের মাঝে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, যেই থাক না কেন সেটা অ্যাডজেক্টিভ হবে। ডিটারমিনার এবং নাউনের মাঝে 100% যে থাকবে সে অ্যাডজেক্টিভ। লিখেছেন? জি ভাই। জি ভাইয়া লিখছি। আচ্ছা, কি লিখলেন? কথাটা হবে এরকম যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে নাউনের মাঝে 100% যে সবসময় থাকবে যেটা হয় সেটা অ্যাডজেক্টিভ অবস্থান করে। অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। সেটা মানে হবে মানে কি, শুধু শেখ হাসিনা এসে বসে যায় ওখানে, সেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো ফানি। আচ্ছা, সোহেল ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর, বলেন। প্রথম প্রশ্ন যে বলছেন রানা ফিনিশড হিজ স্টাডি, হিজ হলো। আচ্ছা হিজটা অ্যাডজেক্টিভ হলো কেন সেটা আপনি জানতে চাচ্ছেন, রাইট? মনে হয় ওনার নেটওয়ার্কের প্রবলেম। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, হিজটা কেন অ্যাডজেক্টিভ হলো এটাই তো জানতে চাচ্ছেন আপনি। হিজ স্টাডি। আচ্ছা, এটাও একটু লিখে নেন তাহলে আপনি, আমি বলছি একটু কাইন্ডলি লিখে নেন। নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে যদি সেটা প্রিপজিশন এবং ভার্ব না হয়ে থাকে।
নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভই বসে যদি সেটা প্রিপজিশন বা ভার্ব না হয়ে থাকে। নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভই বসে যদি সেটা প্রিপজিশন কিংবা ভার্ব না হয়ে থাকে। লিখেছেন? ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে এরকম, আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু দোষ গুণ ধরা, তাই না? জি জি জি। এখানে হিজ তো আমি বুঝি হিজ অর্থ তার, এখানে রানা ফিনিশড হিজ স্টাডি, রানা তার পড়াশোনা শেষ করেছে এরকম বোঝাচ্ছে। এখানেও কনফিউশন থাকে যে জায়গায় হিজ কেন অ্যাডজেক্টিভ হতে। আচ্ছা, থ্যাংক ইউ, কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। মানে আপনি বলতে চাচ্ছেন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ ধরা হয়, তাই তো? আমি জাস্ট বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড হচ্ছে নাউন প্রোনাউনের চারটা জিনিসকে বিশদ উল্লেখ করতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। পরিমাণ। এই পাঁচটা জিনিসের যে কোনো একটা যদি উল্লেখ করে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। লিখে নেবেন একটু কাইন্ডলি। অ্যাডজেক্টিভ বিশেষত নাউন প্রোনাউনের পাঁচটা জিনিস উল্লেখ করে, পাঁচটার একটা উল্লেখ করবে। নাউন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। এখন এখানে দেখেন হিজ স্টাডি কি শেষ করলো। এখানে কথা হচ্ছে আমরা যদি অ্যাডজেক্টিভ কত প্রকার, আমি একটু ডেফানে আসছি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল এবং জি জি অ্যাডজেক্টিভ অফ নিউমারিক। সো অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনালের ভিতরে হচ্ছে আপনার এই প্রোনাউন সম্বন্ধিত অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে? তার ভিতরে হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে এটাকে। হ্যাঁ, ধন্যবাদ এই কথাটা বলার জন্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ নরদম ভাইয়া, প্রশ্নটা করেছেন। আসলে প্রশ্নটা অনেক ডিপ থেকে, তো এখন কথা হচ্ছে এটা আমরা যখন অ্যাডজেক্টিভ ডিটেইলস আলোচনা করব না, তখন এটা লেকচার শিট সহ আপনি ক্লিয়ার ডেফিনিশন দেখতে পাবেন, ঠিক আছে? তখন মানে এটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো আমরা সময় 8:22 বেজে গেছে, আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আপনাদের বাসার কাজটা দিয়ে দিচ্ছি, আপনারা বাসার কাজটা একটু করবেন, ঠিক আছে? বাসার কাজ কিন্তু অ্যাকচুয়ালি দুটো থাকছে, এটার স্ক্রিনশট, এটার বাসার কাজটা শেষ করবেন, প্লাস আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে এই বিষয়ে আমাদের নেক্সট ক্লাস হবে ডিটেইলস ডেফিনিশন এন্ড এক্সাম্পল অফ নাউন এন্ড প্রোনাউন, ঠিক আছে? আমরা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু শেষ করেছি, তার ভিতরে হচ্ছে নেক্সট ক্লাসটা নাউন প্রোনাউনের ডিটেইলস সম্পর্কিত হবে। আর আপনাদের বাসার কাজটা একটু জুম করে স্ক্রিনশট দিয়ে দিবেন, এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনারা একটু করবেন। কোশ্চেন প্র্যাকটিস অন পার্টস অফ স্পিচ। আমরা এখন যেহেতু সময় স্বল্পতার কারণে পারছি না, এটা নেক্সট ডে শুরুতেই আমরা এটা সলভ করব। ইংলিশ ক্লাস যখনই হবে এই প্রশ্নটা সলভ করে আমরা ক্লাস শুরু করব। স্ক্রিনশট নিয়েছেন সবাই? জি। আচ্ছা, এই প্রশ্ন কটা হচ্ছে আপনারা সলভ করবেন বাসাতে। আমরা প্রথমত নেক্সট ক্লাস শুরু হওয়ার প্রথমে আমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করে তারপরে আমরা ক্লাস শুরু করব। আর তাহলে হচ্ছে আমাদের থ্যাংক ইউ, এটা এত পর্যন্ত। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ব্রিফ ডিসকাশন অন পার্টস অফ স্পিচ। আমরা ডিটেইলসে চলে যাব নেক্সট ক্লাস থেকে। ভাই ইংলিশ ভাই, ক্লাস কবে হবে? হ্যালো, ইংলিশ ক্লাস নেক্সট ডে রুটিন দিয়ে দেওয়া হবে। এখন তার আগে পর্যন্ত হচ্ছে আপনাদের জানানো হবে, আপনারা গ্রুপে সব আপডেট পাবেন ইনশাআল্লাহ। জি ভাই, আপডেট দিয়ে দিন। তাহলে নামাজের জন্য আমরা এখন লেফট করি। আচ্ছা, আসসালামু জি, জি। আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আজকে আসসালাম। আমি সাইদ জুবাই নেক্সট ক্লাস আপনাদের নিব। আপনারা নামাজের পর কখন জয়েন করতে চাচ্ছেন একটু দ্রুত বলেন সবাই। ভাইয়া গতকালকে যে টাইমে জয়েন করছিলাম 9টা অনেক বেশি 9টা, হয়ে যায়, 9টা। আপনারা 9টায়? আচ্ছা ঠিক আছে, তাহলে 9টায় সবাই যেহেতু 8:50। আমরা চেষ্টা করি 4 রাকাত ফরজ নামাজটা পড়ে ক্লাস ফরজ করে নামাজটা বাকি পড়ে। নামাজগুলো পড়ে। আচ্ছা আচ্ছা, নামাজের লেট হচ্ছে, অযথা আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, আমরা thank you, sir. 8:50 যোগ দিব সবাই, ওকে?
আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।